আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন কালকে ডক্টর জয়শঙ্করের 4 ঘন্টার যে ঝটিকা সফর ঢাকায়, সেটা খুব নাটকীয় ছিল। নাটকীয় বলতে এর পরতে পরতে সমস্ত দারুণ দারুণ ঘটনা ঘটে, চমকপ্রদ। তিনি তো কুর্মিটোলা এয়ারপোর্টে নেমেছেন, ওটা হচ্ছে এয়ারবেস। এখনো ভারতীয় বিমান বাহিনীর যে বিমান, সেই বিমান তো সামরিক ঘাঁটিতেই নামবে, এটাই তো সাধারণ ব্যাপার। উনি তো ভারতীয় বায়ুসেনার বিমানে গেছিলেন, স্পেশাল ফ্লাইটে। এবং ওনার সঙ্গে দেখা করার জন্য সংসদের একটা বড় জায়গা একটা খুলে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবেইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা ওই ঘরটায় ছিলেন। আর ভারতীয় কয়েকজন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন, এবং কি বলে, সিকিউরিটির লোকজন ছিলেন। তো প্রথমে ওনাদের সঙ্গে তারেক রহমান, জুবেইদা রহমান, তাদের মেয়ের সঙ্গে কিছুক্ষণ ডক্টর জয়শঙ্কর কথা বলেন, সকলের সঙ্গে হাত মেলান, নমস্কার করেন এবং নিজের শোক ব্যক্ত করেন এবং বলেন যে আমি এসেছি ভারতবাসীর 140 কোটি দেশের শোক আপনাকে জানাতে, যে আপনার যে গ্রেট লস হয়েছে তা জীবনে তো পূরণ হবে না। আমরা আশা করব আপনি খুব শীঘ্রই এই শোক কাটিয়ে উঠুন এবং কর্মব্যস্ত জীবনে ফিরে আসুন। আমাদের সকলের শুভেচ্ছা, 140 কোটি মানুষের শুভেচ্ছা বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম। এই যখন কথাবার্তা হচ্ছে, তখন পাশের ঘরে লবিতে তখন কি অবস্থা ভাবুন। আমাদের কলকাতায় ডাক্তার দেখাতে এলে আপনারা যেরকম অবস্থা দেখেন না, ডাক্তার এক ঘরে বসে রয়েছে, বাইরে কাতারে ভিড়, তো ভারত বিরোধিতা। কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য, একটা ফটো সেশন করার জন্য কাতারে ভিড়, দাঁড়াবার জায়গা নেই। ওখানেই একটি পাশের ঘরে অপেক্ষা করছেন আমাদের ডক্টর ইউনুস, লুৎফে সিদ্দিকী এবং রামিয়া মুর্শেদ। তাদের ইচ্ছা ছিল একবার ডক্টর জয়শঙ্করের সঙ্গে 2 মিনিটের সঙ্গে হলো একটা বসে ছবি তোলা, অন্তত ডক্টর ইউনুস এবং ডক্টর জয়শঙ্কর। এটা কিন্তু খলিলুরকে উনি বলে রেখে দিয়েছিলেন। আর খলিলুর ছিলেন তখন আসিফ, পাশের উল্টো দিকের একটা ঘরে আসিফ নজরুল আর খলিল, উল্টো দিকে লবিতেই দাঁড়িয়েছিলেন, ঘরে নয়, লবিতেই দাঁড়িয়েছিলেন, যে এলেই খপ্পরে ধরবেন। ওখানেই ছিলেন পাকিস্তানের যিনি সংসদের যিনি কি বলে, তো যাই হোক, পাকিস্তানের একজন প্রতিনিধি ছিলেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। স্পিকার, সব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার, তিনি উপস্থিত ছিলেন। তো কথাবার্তা শেষে যখন উনি বেরোন, তখন ওনাকে ধরেন খলিলুর রহমান, ধরে বলেন, স্যার আমার সঙ্গে তো বসে আপনাকে তো একটা ছবি তুলতেই হবে। খলিলুরকে দেখে খলিলুর তখন কাচুমাচু অবস্থায় বলে, স্যার আমার তো চাকরি চলে যাবে, আপনি যদি একটু বসে আমার সঙ্গে না একটা ছবি তোলেন, কথা হোক না হোক, অন্তত ছবিটা তো অন্তত তুলি। তা ওনার অনুরোধে, যেহেতু খলিলুরের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো, অজিত দোভালের সঙ্গে সম্পর্ক ভালো, যাওয়া আসা আছে, ফোনে কথাবার্তা হয়, তা উনি তার অনুরোধ রক্ষা করে একটা পাশের ঘরে একটা চেয়ারে বসে ছবি তোলেন। তারপর উঠে যখন বেরিয়ে আসছেন, তখন টাই হাঁকিয়ে একেবারে আমাদের 26 লক্ষ ভারতীয় যে কাজ করছে, যাই তাড়ানোর কথা বলেছিলেন, সেই আসিফ নজরুল দিত হাসি হেসে একেবারে তাকে গিয়ে জোর করে একেবারে
হাতটা টেনে নিয়ে করমর্দন করেন। জয়শঙ্কর হাত বাড়াবেন না, উনিও হাত টানবেন, হাত টেনে নিয়ে তারপর খিচমেরি ফটো, ওইসব নাটক হয়েছে। এবার যখন উনি বেরোচ্ছেন, সেই বেরোনোর সময়তে এবার দেখা আমিরের সঙ্গে, আপনাদের জামায়াত আমিরের সঙ্গে শফিকুর রহমান, তিনি ওই লবির মধ্যে অপেক্ষা করছেন। অন্যান্য মানুষের মধ্যেই তিনি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেই ওনাকে চিনতেন, ছবিও দেখেছেন, কথাবার্তা দুই একবার হয়েছে ওনার সঙ্গে। ওনাকে একটা কোণে ডেকে নিয়ে গিয়ে সিকিউরিটিকে বলেন, বাকি সবাইকে বাদ দাও, সবাইকে আটকে দাও। কোণে ডেকে নিয়ে গিয়ে বলেন, আপনার কি বলার আছে বলুন। তখন উনি বলেন, আমরা চাই ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। এই সুসম্পর্ক যদি থাকে তাহলে ঢাকা এবং দিল্লি একটা সমান সমঝোতার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। এই ব্যাপারে দিল্লির মতামত আমি জানতে চাইছি, আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করেন। তখন ডক্টর জয়শঙ্কর একেবারে কাটা কাটা ভাষায় যেটা বলেছেন, আমি আক্ষরিক অর্থে প্রত্যেকটা লাইন আপনাদের বলছি। আপনারা যে নির্বাচনটা একা একা করতে যাচ্ছেন, তা যদি সাস্টেন না করতে পারেন, তাহলে 71 সালে যা ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সাস্টেইন করতে না পারেন, এই যে আপনারা একা নির্বাচন করবেন, এই সাস্টেইন করতে না পারেন, তাহলে 71 সালের যে ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আমরা কোনো নির্দিষ্ট দল, কোনো গোষ্ঠীদের সমর্থন করি না। সবার জন্য সমান সুযোগ, শান্তি, সমতা, গণতন্ত্র ও স্থিতিশীলতা আমাদের প্রাথমিকভাবে কাম্য। এটাই আমাদের প্রথম এবং শেষ চাওয়া। সকল ধরনের সন্ত্রাসবাদ, বৈশ্বিক সন্ত্রাসবাদ শূন্যতে নামিয়ে আনতে হবে। দিল্লি, ওয়াশিংটন এই ব্যাপারে একসঙ্গে কাজ করছে। এটাই অঙ্গীকার আমরা দুজনে মিলে যে করেছি, সেটা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ওয়াশিংটনের বার্তা আপনারা আগেই পেয়েছেন। পেন্টাগন থেকে আমাদের দুবার ফোন করে নিশ্চিত করা হয়েছে, এটা আমাদের যৌথভাবে একটা রাজনৈতিক স্ট্যান্ড, মানে ইউনাইটেড স্টেটস এবং ভারত দুজনের একটা যৌথ একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে না আমেরিকা পেছবে না ভারত পেছবে, অর্থাৎ ওই সব সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ। বৈশ্বিক সন্ত্রাসবাদ কি? এই পাকিস্তান থেকে এই যে সন্ত্রাসবাদ তুর্কি থেকে যে আনা হচ্ছে, এই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, শূন্যে নামিয়ে আনতে হবে। সেটাকেই বলছেন উনি সাস্টেইন করা। যদি এই সমস্ত এই জিনিসগুলোকে সাস্টেইন না করতে পারেন, তাহলে কিন্তু 71-এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, সৎ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে চায়, এর অন্যথা ভারত সহ্য করবে না। এরপরে যখন কথা শেষ হয়ে যায়, কথা হয় মাত্র 7 মিনিট 45 সেকেন্ড। একেবারে প্রত্যেকটা জিনিস আমাদের নোট হয়। 7 মিনিট 45 সেকেন্ড কথা বলার পর উনি যখন বেরিয়ে যাবেন, সেই সময় তো ওনাকে একটা কাগজ ধরাতে চান জামাতের আমির। উনি বলেন যে এইভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া এইভাবে কোনো কাগজ আমরা নিই না। আপনাকে যদি কোনো চিঠি বা কোনো অনুরোধ পাঠাতে হয়, ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাবেন। এগুলো হাতে চিঠি নোয়া, এগুলো কূটনীতিতে চলে না। আপনারা কূটনীতি নিয়ে একটুখানি খোঁজ খবর রাখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। মানে এখানে একটুখানি ঠুকে দিলেন যে তোমরা কিছুই জানো না। এরপরও তিনি বললেন যে আমার কিছু কথা আছে, এরপরও আমার কিছু জিজ্ঞাসা আছে। তখন উনি 2 জন অফিসারকে দেখিয়ে দেন, ভারতীয় 2 অফিসারকে,
যে এদেরকে নিয়ে আপনি বসুন, 5 মিনিটের মধ্যে আপনি সেরে দিন, আমি শীঘ্রই ফিরে যাব। বলে উনি যখন এগোচ্ছেন সেই সময়তে ওই এই কি বলে পাকিস্তানের পার্লামেন্টের যে স্পিকার তিনি এগিয়ে আসেন। তিনি বলেন, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? তখন উনি বলেন, হ্যাঁ আমি আপনাকে চিনেছি, এসসিও সম্মেলনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার অত ভুলো মন নয়, আমি আপনাকে চিনতে পেরেছি। বলে উনি হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করে একদম ফটাফট উনি বেরিয়ে আসেন। উনি যখন বেরিয়ে চলে যান, তারপর ডক্টর ইউনূস গজরাতে বেরোতে বেরোতে উনি বলেন, এই জয়শঙ্কর মানুষটা আস্ত বেয়াদব মানুষ, জয়শঙ্কর লোকটা আস্ত বেয়াদব মানুষ। বলে গজরাতে চলে যান, কারণ তার তো আশা পূর্ণ হয়নি, তিনি তো আরো হেয় হলেন। সেখান থেকে উনি আবার কুর্মিটোলা এয়ারবেসে চলে যান, ওখান থেকে ট্রেনে উঠে তিনি আবার ভারতবর্ষে চলে আসেন। এই হলো 4 ঘন্টার তার ট্যুর। আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, আমি আপনার একটুখানি বলে দিই, ডক্টর জয়শঙ্কর কিন্তু ভালো বাংলা বলতে পারেন, উনি অনেকগুলো ভাষা বলতে পারেন। যেমন উনি কেরালার মানুষ, উনি কেরালিয়ান ভাষাটা উনি তামিল আর তেলেগু ওনারা কণ্ঠস্থ। ওনার স্ত্রী জাপানি, ইয়াশকু মাসাতু, ওনার স্ত্রীর নাম ইয়াশকু মাসাতু। তো ওনার স্ত্রী এ করেন। আচ্ছা, এখানে ভারতবর্ষের মধ্যে সব থেকে টপ ইউনিভার্সিটি রয়েছে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কোথায়? সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। তার বড় কন্যা তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, কলেজের পর সেটা ইউনিভার্সিটিতে পরিবর্তন হয়েছে, মানে কলেজ ছাড়িয়ে ওখানেই ইউনিভার্সিটি হয়েছে, ওখানে পড়াশোনা করেন। উনি বড় মেয়েকে খুব ভালোবাসেন, আর বড় মেয়েকে মাঝে মধ্যেই উনি দেখার জন্য কলকাতায় এসে উনি রাতের পর রাত কাটান, মেয়ের সঙ্গে কথা বলেন। আর মেয়ে কলকাতায় থাকতে থাকতে মেয়ে বাংলা শিখে গেছে, বাবাকেও বাংলা শিখিয়ে দিয়েছে। সুতরাং উনি বাংলা ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলেছেন, মেয়ের সঙ্গে বাংলা ভাষাতেই উনি টেলিফোনে কথাবার্তা বলেন। মেয়ে হলো ওনার প্রাণ। সুতরাং এই যে যত কনভারসেশন হয়েছে সব কিন্তু বাংলায় হয়েছে। আর এখন এই যে ঘটনা ঘটলো, আপনার 4 ঘন্টার সফর, এই সফরে সব থেকে বড় মানে অপমানিত যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা হলেন ডক্টর ইউনূস। খলিলুরের চাকরিটা আপাতত বাঁচলো, নজরুল একটা ছবি তুলতে পারলো, আমির এমন একটা কথা বললেন যেটা কিলতে হলো, তিনি বললেন যে আমার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেটা বাইরে বলা যাবে না, নন ডিসক্লোজার, সব এদের নন ডিসক্লোজার। তো ইউনূসের আর নন ডিসক্লোজার কথাবার্তা তো বলার সুযোগ হলো না। তাই ইউনূস তখন বললেন যে আস্ত বেয়াদব মানুষ। তাই বেয়াদব মানুষটার সঙ্গে দেখা করার জন্য ওই লাইন দিয়ে বসছিলেন কেন? আপনাদের তো সব ভারত বিরোধী আচরণ। এবার ভারত বিরোধী আচরণ বেরিয়ে গেছে। জয়শঙ্কর থোতা মুখ মোদা করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না। আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো। বিশেষ করে 2024-এর আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে গলা ফাটিয়েছিলেন, তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরক গাছ হওয়ার জোগাড়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না। সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি চেয়ে 36 দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রায় 1.5 বছর ধরে। চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না, সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার। খুলেছেন নতুন দল, প্রার্থী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্বাচনী হলফনামায় এক সময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা 27 বছর বয়সী নাহিদ ইসলাম এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে। তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই। হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন 16 লাখ টাকা। স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন। জনাব নাহিদ ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে। নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই, কিন্তু তার কাছে নগদ আছে 19.5 লাখ টাকা এবং ব্যাংকে আছে 3,85,000 টাকা। তার নিজের কাছে গয়না আছে 7.25 লাখ টাকার, আর স্ত্রীর আছে 10 লাখ টাকার গয়না। মজার ব্যাপার হলো হলফনামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজ্য নয়, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার 3.5 লাখ টাকার একটি ঋণও আছে। গত 26 ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন, উপদেষ্টা পদে 6 মাস 5 দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে 10,06,886 টাকা জমা এবং 9,96,188 টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেব নেই। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের গল্পটি আরো চমকপ্রদ। নোয়াখালীর 6 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 2024 সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর, কিন্তু ত্রয়োদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে 35,83,475 টাকা। যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র 2,055 টাকা। হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন। হান্নান মাসুদ নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে দাবি করেছেন। তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য 46,85,000 টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় 76,85,000 টাকা। 26 বছর বয়সী এই নেতার বার্ষিক আয় 6 লাখ টাকা এবং তারও 8 লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো আব্দুল হান্নান মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে হান্নান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র, তবে তিনি সম্মান 3য় বর্ষের পরীক্ষা দেননি। বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন। আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত 1 বছরে অনেক গিফট পেয়েছেন। একই আসনে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও বাবার চেয়ে 3 গুণেরও বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসান আব্দুল্লাহর হলফনামা আরো উজ্জ্বল। কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন। তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালঙ্কার, যার মূল্য 26 লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় 12.5 লাখ টাকা, যা আসে তার ব্যবসা থেকে। তার কাছে নগদ আছে 13.5 লাখ টাকা। যদিও তার কোনো জমি বা গাড়ি নেই, তবু স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। তবে আয়কর রিটার্নের সম্পদ দেখিয়েছেন 31,67,619 টাকার। 27 বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, তবে কিসের ব্যবসা সেটি অজানাই থেকে গেল। অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এনসিপির নেতা। তার বার্ষিক আয় 9 লাখ টাকা এবং হাতে নগদ আছে 3,11,000 টাকা। সার্জিসের নামে 16.50 শতক কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 33,73,628 টাকা।
দর্শক, গত বছরের মার্চে নিজ জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম। তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায়। সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাসনিম জারা। তাসনিম জারার পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান, গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় 9 লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য 5 লাখ টাকা। বাড়ি গাড়ি কিছুই নেই। প্রশ্ন হলো, দাদার এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন? আন্দোলনের আরেক পরিচিত মুখ আক্তার হোসেন, যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন, তার পকেটেও নগদ 13 লাখ টাকা আছে বলে হলফনামায় জানানো হয়েছে। কৃষি, ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় 5,05,000 টাকা। তার নিজের গয়না আছে 7 লাখ টাকার আর স্ত্রীর 10 লাখ টাকার। গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাবর সম্পদের মূল্য 27 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি গাড়ি নেই, তবে তার সম্পদের পরিমাণ 96,70,000 টাকা। মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জোগাতে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র 1.5-2 বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে। যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাঁপাতেন, তারা এখন আর চাকরি খুঁজছেন না, বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন। কেউ কেউ কৌতুক করে বলছেন, আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময়ের সবচেয়ে লাভজনক স্টার্টআপ, যেখানে মূলধন লাগে না, শুধু স্লোগান দিলেই হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে। হান্নান মাসুদের ব্যাংকে মাত্র 2,000 টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত, তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং 12 ফেব্রুয়ারি ভোট। এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে। যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা কিভাবে নেন সেটাই এখন দেখার বিষয়। সহজ কথায় বলতে গেলে এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো। 1 বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত, আজ সেখানে লক্ষ টাকার গয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে। এখন এ পর্যন্ত।